আজকের এই বিশেষ দিনে গণতন্ত্র রক্ষার স্বার্থে যারা জীবন যৌবনকে কার্যত একটা অনিশ্চয়তার যুপকাষ্ঠে বলি দেবার জন্য সত্যাগ্রহে অংশগ্রহণ করেছিলেন, তাদের সম্মান জানানোর দিনে মঞ্চে উপস্থিত পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, শ্রদ্ধেয় শ্রী সুনীলপদ গোস্বামী, শ্রী অদ্বৈত চরণ দত্ত, শ্রী শম্ভু ধারা, শ্রী রাহুল সিনহা, শ্রী বিদ্যাসাগর মন্ত্রী, শ্রী প্রতাপ ব্যানার্জি, প্রত্যেককেই আমার আন্তরিক প্রণাম জানাই। 80 দশকের শেষ ভাগে একটি সেমিনারে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় বলেছিলেন, সিদ্ধার্থ শঙ্কর রায় নামে এক জঘন্য ব্যক্তির পরামর্শে শ্রীমতী ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন। জরুরি অবস্থা কি এবং জরুরি অবস্থা কেন, এ নিয়ে আজকে নতুন করে বলবার মানুষের সামনে কোনো প্রয়োজন নেই। কিন্তু জরুরি অবস্থা ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বকে, ভারতবর্ষের আপামর জনসাধারণকে, ভারতবর্ষের সমস্ত স্বৈরাচারীকে, ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক গবেষককে একটা শিক্ষা দিয়ে গেছে যে এই দেশের মাটি বহুত্ববাদের মাটি, এই দেশের মাটি কোনো স্বৈরাচার, কোনো একনায়কতন্ত্রকে মেনে নেবে না। আর এই ইতিহাস আমাদের দেশে নতুন কোনো ইতিহাস নয়। ধননন্দের অত্যাচারের বিরুদ্ধে, একনায়কতন্ত্রের বিরুদ্ধে চড়কপুক্ত চাণক্য ব্রহ্মগুপ্ত তিনি ভারতবর্ষের বিভিন্ন উপজাতিদের নিয়ে তিনি কার্যত একটি আন্দোলন সংগঠিত করেছিলেন এবং সমস্ত ছোট ছোট রাজ্যকে নিয়ে মগধ অবরোধ করে তাকে মগধ ছাড়তে বাধ্য করেছিলেন। আমাদের লিচ্ছবি বংশের প্রথম রাজা রবক, তিনি তার রাজমুকুট প্রত্যাখ্যান ফিরিয়ে দিতে বাধ্য হন বৈশালী জনগণের দ্বারা, কারণ তিনি মানবাধিকার লঙ্ঘন করেছিলেন। ভারতবর্ষ প্রথম তালপাতায় তামিলনাড়ুতে ব্যালট পেপারের ইন্ট্রোডাকশন করিয়ে দিয়েছিল। গ্রিস তার গণতন্ত্রকে 99 বছরের বেশি ধরে রাখতে পারেনি, কিন্তু আমরা ধারাবাহিকভাবে আমাদের সংস্কৃতির মধ্যে, সমাজের মধ্যে, রাজনৈতিক ব্যবস্থার মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করেছি, সফলতার সঙ্গে প্রতিষ্ঠিত করেছি। 1947 সালের আগে পরে যারা ব্রিটিশ ডমিনিয়ন স্ট্যাটাস পেয়েছিলেন, যেসব দেশগুলো, বা যারা কলোনিয়ালিজম থেকে মুক্তি পেয়েছিল, সেসব কোনো দেশেই আজকে গণতন্ত্রের কোনো অস্তিত্ব নেই। যে ভারত বিভক্ত করে পাকিস্তানের জন্ম হয়েছে, সেই পাকিস্তানে কোনো রাষ্ট্রপতি 5 বছর স্থায়ীভাবে সেখানকার ক্ষমতায় টিকে থাকতে পারেনি। কিন্তু ভারতবর্ষ এমন একটা দেশ যে বিনা রক্তক্ষয় প্রতি 5 বছর অন্তর এখানে সরকারের পরিবর্তন হয়, মানুষ নির্বাচনে অংশগ্রহণ করে। কারণ আমাদের সমাজ সমান্তরালভাবে রামানুজ এবং শঙ্করাচার্যকে এগিয়ে নিয়ে যেতে দেখেছে। আমরা 4 বাক্যে ঋষি বানিয়েছি, আমরা একম সদ্বিপ্রা বহুধা বদন্তির কথা বলেছি, আমরা মানুষের মত প্রকাশের অধিকারের স্বার্থকে প্রতিষ্ঠিত করবার জন্য বহু মহানায়ককে আজকে নিজের জীবন যৌবন ত্যাগ করতে দেখেছি, নিজের অবস্থান থেকে সরে যেতে দেখেছি। ভারতবর্ষের ছোট ছোট গণরাজ্য, যে গণরাজ্যে তথাকথিত কোনো সম্রাট তার একাধিপত্য প্রতিষ্ঠা করতে পারেনি, তারাও নিজেদের নিয়ন্ত্রণ করেছিলেন যে ব্যবস্থার মধ্যে দিয়ে, সেই ব্যবস্থাটা ছিল সম্পূর্ণভাবে একটি গণতান্ত্রিক ব্যবস্থা। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের রাজ্যসভায়, সেই অলিগার্কিতে, তার যে মন্ত্রী সভা পরিষদ ছিলেন, সেখানেও তাকে প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়াতে হয়েছিল, তাকে উত্তর দিতে হয়েছিল। আর আজকে আমরা যে অবস্থায় রাজনীতি দেখলাম, শ্রীমতী ইন্দিরা গান্ধী দেখেছিলাম, সেদিন কংগ্রেসের মধ্যে বহু নেতা প্রতিবাদ করেছিলেন, চন্দ্রশেখর বেরিয়ে এসেছিলেন, ইন্দিরা গান্ধীর মন্ত্রিসভা থেকে শেষ দিকে জগজীবন রামও পদত্যাগ করে কংগ্রেস ফর ডেমোক্রেসি গঠন করে তিনি জোটে অংশগ্রহণ করেন।
কারণ তারা প্রত্যেকেই বুঝতে পেরেছিলেন যে সময় শেষ হয়ে আসছে, এই ব্যবস্থা দীর্ঘদিন চলবে না। ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা ঘোষণা করার 3 ঘন্টার মধ্যে সমস্ত সংবাদপত্রের সারা ভারতবর্ষ জুড়ে তাদের বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দেন। প্রতিদিন সকাল 11টার সময় ব্রিফ করতেন বিদ্যাচরণ শুক্লা, সংবাদপত্রকে বলে দেয়া হতো যে কি বলতে হবে, কি লিখতে হবে। একদিন শুক্লা সাহেব হঠাৎ দেখলেন যে বিবিসির মার্ক ট্রলি কিছু একটা লিখছেন, কেউ তো লিখতো না। তিনি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, মিস্টার ট্রলি, হোয়াট আর ইউ রাইটিং? এবং সঙ্গে সঙ্গে তিনি রেসিপ্রোকেট করলেন যে আই এম রাইটিং যে নট টু রাইট এনিথিং। এই অবস্থার মধ্যে দিয়ে জরুরি অবস্থা গেছেন। আজকে সুনীলদা যত বিনয়ের সঙ্গে, আবেগের সঙ্গে জরুরি অবস্থার তার গ্রেপ্তারিকে বা তার সত্যাগ্রহকে আমাদের সামনে তুলে ধরেছিলেন, যদি আপনি সেই সময়ের সুনীলপদ গোস্বামী, তার বয়স, তার তখনকার ম্যাচুরিটির কথা চিন্তা করেন, বা ওই এজ গ্রুপের যারা সেদিন সত্যাগ্রহ করেছিলেন, মানে বিদ্যাসাগরের মতো নয়, ভেবে দেখুন তাদের সামনে কোনো পথ খোলা ছিল না। অদ্বৈতদাও তখন মনে হয় প্রচারক ছিলেন না, কিন্তু তার যখন সে বয়স ছিল, কোনোদিন এমার্জেন্সি উঠতে পারে ইন্দিরা গান্ধীর মতো প্রবল একটা প্রতাপশালী, যিনি সারা ভারতবর্ষের সমস্ত কংগ্রেসের সিন্ডিকেটকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে, সাংবিধানিক ব্যবস্থাকে ধূলিসাৎ করে দিয়ে ক্ষমতাকে শুধুমাত্র নিজের সেক্রেটারিয়েটের মধ্যে কুক্ষিগত করে ফেলেছিলেন। এমার্জেন্সি উঠতে পারে কোনোদিন, তারা বাইরে আসতে পারেন, ভবিষ্যৎ কি সম্পূর্ণ অনিশ্চিত জেনেও কিন্তু তারা সেই সত্যাগ্রহে অংশগ্রহণ করেছিলেন। শুভেন্দু অধিকারী একটু আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে এমার্জেন্সিটা বোঝবার মতো ক্ষমতা তার নেই, কারণ তিনি জন্মগ্রহণ করেছেন 1970 সালে, আর আমি তার একটু আগে জন্মগ্রহণ করলেও এমার্জেন্সির সময়, যেহেতু আমি যেখানে থাকতাম সেটা স্বয়ংসেবক পরিবেষ্টিত, মানে আমাদের অনেক, এবং আমার বাড়ির খুব কাছেই যিনি আজ প্রয়াত হয়েছেন তিনিও সেই সময় কারাবন্দী ছিলেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আমাদের প্রান্ত সংঘ চালক শ্রদ্ধেয় মাস্টারমশাই কেশব চক্রবর্তী এবং তার ছেলে বাসব চক্রবর্তী, দুজনও কারারুদ্ধ ছিলেন, দুজনই আজকে প্রয়াত হয়েছেন। তা আমরা দেখেছিলাম যে তারা কেন তাদের গ্রেপ্তার করছে, কেন তারা যাচ্ছেন জানা নেই। আমার ঠিক বাড়ির সামনে আমাদের আরেকজন স্বয়ংসেবক, আপনারা অনেকেই চেনেন, আমাদের বিজেপির বিপ্লব এখন আছেন বিপ্লব মণ্ডল, তিনি স্বয়ংসেবক ছিলেন কিন্তু তার বাবা ছিলেন বামপন্থী, সিপিআইএম এর সর্বভারতীয় কমিটির সদস্য সাধন মণ্ডল। হঠাৎ একদিন বারান্দায় বসে পড়ছি, দেখলাম অনেক পুলিশের গাড়ি এলো, এসে উনি মাটি নিচ্ছিলেন বাগান সামনের আমাদের একটা খেলার মাঠের কোণ থেকে, উনি একটু গার্ডেনিং করতেন সকালবেলা। বুঝতে পারলাম না, সমস্ত পুলিশ থেকে ঘিরে ফেলে তুলে নিয়ে গেল। তখনও কি হবে জানি না, এমার্জেন্সি কেন হচ্ছে, কি বিষয়, সেই বোধশক্তি তখন আমার হয়নি। একদিন একজন স্বয়ংসেবক তিনি এসে বললেন, মানে আমাদেরই একজন ঘনিষ্ঠ, তিনি বললেন পাড়ারই, আমি আর নাম করলাম না, যে কতগুলো কাগজ দিচ্ছি, কি করতে হবে, কাগজগুলো ভাঁজ করে দিয়ে দিলাম, পকেটে রাখবি, যখন খেলতে যাবি যেখানে সেখানে বল যখন ওইদিকে চলে যায় প্রত্যেকের জানলা দিয়ে ঢুকিয়ে আসবি। তা আমরা তো জানতাম না, একটা বিরাট উৎসাহ পেয়েছে, এবং সেটাও আরো অত্যন্ত নাটকীয় ভাবে। তখন ছোটবেলায় আমাদের, এখন যেটা পড়া বন্ধ হয়ে গেছে, ওই জন্মদিনে প্রত্যেকে তখন ওই বিপ্লবীদের জীবন কথা, বিপ্লবীদের বই, কিভাবে বিপ্লবী ছিলেন, কিভাবে তারা বিপ্লবের মন্ত্রে দীক্ষিত হতেন, তার সমস্ত জিনিস আমাদের পড়া ছিল। উনিও আমাদের একটা এরকম ইটের মধ্যে আগুন টাগুন জ্বালিয়ে, খবরের কাগজ জ্বালিয়ে এমন ভাবে করলেন, একটা গরম হয়ে গেল শরীর, ভাবলাম বিরাট একটা কিছু কাজ করছে, কি দিচ্ছি নিজের জানা নেই, কিন্তু জানলা দিয়ে ফেলেছিলাম। পরবর্তীকালে জানতাম ওগুলো বুলেটিন ছিল, এবং আমাদের শিবুদার প্রেস মানে বেলেঘাটায় আজকে সেগুলো ছাপা হতো। তো সেদিনের সেই এমার্জেন্সি আজকে চলে গেছে। 2011 সালের সিপিআইএম এর ব্রিগেড দেখে কেউ বুঝতে পারেনি যে এই রাজনৈতিক দলটা হারতে চলেছে, এবং দলের একজন পরিচ্ছন্ন মুখ হিসেবে পরিচিত বা দাবি করে যাতে সিপিআইএম, তাদের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য
রাজনীতিতে ল্যাটারাল এন্ট্রি নেওয়া একজন ব্যক্তি, যিনি 21শে জুলাই গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন, আজকে তার কাছে তিনি পরাজিত হবেন 50,000-এর বেশি ভোটে। আমরা আরেকটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা দেখলাম, মানুষের সমস্ত গণতান্ত্রিক অধিকারগুলোকে বাজেয়াপ্ত করে নেওয়া। রাইট টু ডিসেন্ট হচ্ছে গণতন্ত্রের প্রাথমিক শর্ত। আমি আমার মতো করে কথা বলবো, আমার মত প্রকাশ করব, আমি সমালোচনা করব, সরকারি নীতি সিদ্ধান্তের বিরুদ্ধাচরণ করব। আমি যে কোনো মতাদর্শের বিরুদ্ধে সমালোচনামূলক প্রবন্ধ লিখব, আমি সিনেমা তৈরি করব, সেই অধিকার আমার আছে। কিন্তু ভারত তেরি টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ, এখন এই কথা বললে তো মানুষ মারবে, খুব মারবে। তার দায়িত্ব তো কোনো সরকার নিতে পারবে না। ওইটা বাদ দিয়ে যে কোনো আলোচনা তো আমরা গ্রহণ করে নেব। কিন্তু আমরা উদ্ধত কি দেখলাম, যে সাফল্য দেখালো, সেই সাফল্যের মধ্যে দিয়ে অন্তত একটা জিনিস প্রতিষ্ঠিত হয়ে গেল, যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ঔদ্ধত্যের কোনো জায়গা নেই, উন্নাসিকতার কোনো জায়গা নেই, অহংকারের কোনো জায়গা নেই, এবং সর্বোপরি মানুষের কথা বলার অধিকার, প্রতিবাদ করবার অধিকারটা কেড়ে নেবার কোনো জায়গা নেই। যারা বলেছিলেন ডিজে বাজাবো, ডিজে, রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে, এমনি তো রবীন্দ্রসঙ্গীত অনেকদিন আগেই চ্যালেঞ্জ হয়ে গেছে। কারণ রবীন্দ্রনাথ গীত বিতান লিখেছিলেন, আমরা এই সাম্প্রতিককালে কবিতা বিতান পেয়েছি। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছিলেন, আমরা কথাঞ্জলি পেয়েছি। মানে রবীন্দ্রনাথ তো উপর থেকে এমনিতেই চমকে চমকে উঠছিলেন, তার সঙ্গে ডিজের সঙ্গে রবীন্দ্রসঙ্গীত। উপরে তো জর্জ বিশ্বাস ভাবতে শুরু করেছিলেন, যিনি একবার আমার একটু রবীন্দ্রসঙ্গীত আমার মতো করে সুর করার কারণে আজকে আমার গান পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। কারণ রবীন্দ্রসঙ্গীতের যে ধারা, যে প্রথা, যে গায়কী, তিনি তার থেকে একটু সরে গিয়ে নিজের মতো করে রবীন্দ্রসঙ্গীত গাওয়াতে। কিন্তু ডিজের সঙ্গে রবীন্দ্রসঙ্গীত কিরম লাগে হয়তো ওপর থেকে রবীন্দ্রনাথ অপেক্ষা করছিলেন শুনতে। কিন্তু যারা বলেছিলেন ডিজে বাজাবো, এখন সুখী গৃহকোণে সেখানেও আতঙ্ক নিয়ে তার একটা করুণ সুরের বাঁশি বাজাচ্ছেন। হ্যাঁ, এবার বলছেন যে ডিজে বাজাবো, কিন্তু ডিজে আমি আমার রাজ্যে বাজাবো না, ডিজে ভারতবর্ষে বাজাবো না, আমি ডিজে বাজাবো বিদেশে গিয়ে, বিদেশে যাব, ডিজে বাজাবো, চ্যালেঞ্জ করব, কোর্টে পৌঁছে গেছেন। তো যারাই এই দেশের মাটিতে দাঁড়িয়ে কোনো গণতান্ত্রিক ব্যবস্থাকে আক্রমণ করেছেন, মানুষ অচিরেই তাদের প্রত্যাখ্যান করেছে। সে কোনো রাজনৈতিক দলের মধ্যেও যদি কেউ স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেন, সরকারের মধ্যেও কেউ যদি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেন, দেশের সামগ্রিক ব্যবস্থার মধ্যে, সমাজের মধ্যে কোথাও কোনো স্বৈরতন্ত্রের স্থান নেই। কারণ এই মাটি বহুত্ববাদের মাটি, এটাই ভারতবর্ষ, এটাই ভারতবর্ষের চেনা ছবি। তাই যারা আজ থেকে ঠিক 51 বছর আগে ইন্দিরা গান্ধীর সেই জরুরি অবস্থার কালো দিনগুলোর বিরোধিতা করেছিলেন, ভারতীয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উপর আক্রমণ নতুনভাবে নেমে আসেনি। মোহনদাস করমচাঁদ গান্ধীকে হত্যা কারা করেছিলেন, আজকের এই প্রজন্ম নতুন করে এই বিতর্ককে সামনে নিয়ে আসুক, এটাই আমি কামনা করছি। আজকে সমাজ মাধ্যম, সোশ্যাল মিডিয়ার যুগে তো এটা চিন্তা করা উচিত। এখন তো গুলির অ্যাঙ্গেল কোন দিকে ছিল সেটা নিয়েও আলোচনা শুরু হয়ে গেছে। মহাত্মা গান্ধী গুলিবিদ্ধ হবার পরেও 8 ঘন্টা তিনি বেঁচে ছিলেন। বিড়লা হাউসে কিন্তু তাকে কোনো ডাক্তার দেখতে যাননি। মহাত্মা গান্ধীর কোনো পোস্টমর্টম হয়নি, কটা গুলি লেগেছিল সেটা পর্যন্ত জানা যায়নি। যার উপরে 10 বার অ্যাটেম্প্ট হয়েছিল মারা যাওয়ার আগে, তখন সরকার কোথায় ছিল, নিরাপত্তা কাদের দায়িত্বে ছিল, আজকে সেটা নিয়েও এই প্রজন্ম নতুন করে বিতর্কে অংশগ্রহণ করুন, তারা জানুক। কিন্তু যাদের উপরে ব্যান লাগানো হলো, ব্যান তাদের কোনো কিছু সম্পর্কে খুঁজে পাওয়া গেল না। আসল কংগ্রেস দল শুরু হয়েছিল একটা স্বৈরতান্ত্রিক, মানে একটি পরিবার শুরু করেছিল দলকে কুক্ষিগত করে সম্পূর্ণভাবে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য।
আজকে ইন্দিরা গান্ধীর স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে জরুরি অবস্থার মধ্যে তিনি 1,72,000 মানুষকে গ্রেপ্তার করেন। তার মধ্যে 1,20,000 ছিল ভারতীয় জনসংঘ কিংবা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তারই স্বয়ংসেবকরা, তারাই কিন্তু সেদিন জেলে গিয়েছিল। এবং যারা জেলে যাননি এরকম বহু মানুষ যারা আমাদের এই বিচার পরিবারের সঙ্গে আছেন, আজকেও কাজ করে চলেছেন, অনেকে পৃথিবী ছেড়ে চলে গেছেন। কিছু মানুষ জেলে গিয়েছিলেন, কিন্তু আরো সংখ্যক মানুষ সমান্তরাল ভাবে এই প্রতিবাদকে সমাজের বিভিন্ন জায়গায় জারি রাখবার চেষ্টা করেছিলেন। ইন্দিরা গান্ধী আরএসএস কে ব্যান করে ভেবেছিলেন যে ভারতবর্ষে তিনি নিশ্চিন্ত হয়ে থাকবেন, কিন্তু তার ইনফ্রাস্ট্রাকচারকে, তার কাঠামো গঠনতন্ত্রকে ভেঙে দিতে পারেননি। তার জন্য সেই গঠনতন্ত্র, সেই প্রচার, সেই সংগঠন কার্যত জয়প্রকাশ নারায়ণ মুখ ছিলেন, কিন্তু যাকে আরেকজনকে আইজ এন্ড টিয়ার্স অফ জয়প্রকাশ নারায়ণ বলা হতো, তিনি শ্রী গোবিন্দাচার্য এখন একটু অসুস্থ আছেন। চন্দ্রশেখর তরুণ তুর্কি ছিলেন, কিন্তু চন্দ্রশেখর তিনি তরুণ সমাজের সামনে কংগ্রেসের কর্মীদের উদ্বুদ্ধ করতে পেরেছিলেন, কিন্তু তার সমস্ত জেলা জুড়ে যারা কাজ করেছিল, এমনকি তার বাড়ি বালিয়া জেলাতেও যে সংগঠন যারা তৈরি করেছিল ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে, সেটাও কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তো এই সংঘর্ষে এই যাদের অবদান আছেন তাদের সম্মানিত করবার জন্য রাজ্য সরকার একটা প্রচেষ্টা নিয়েছেন। বারবার এইটার সঙ্গে, যেন আমাদের মুখ্যমন্ত্রী এর মধ্যেই বলেছেন, এর সঙ্গে অর্থনৈতিক ব্যাপারটার কোথাও দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। যারা গণতন্ত্রিক ব্যবস্থাকে রক্ষা করবার জন্য সেদিন অনেক অনিশ্চয়তার মধ্যে, অনেক অসম্ভবের মধ্যে একটা সম্ভাবনার স্বপ্ন দেখে আন্দোলনে সামিল হয়েছিলেন, আজকে প্রত্যেককে আমি আমার প্রণাম জানাচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, দীর্ঘজীবী হন।